লেখালেখি করি আসলে নিজেকে প্রকাশ করার জন্য। আমি যেটা জানি বা যেটা জানতে চাই সেটাই আমি লিখি। যতটুকু লিখি তার চেয়ে বেশি পড়তে হয়। এখানকার যে মুসলমান তারা হলো বিদেশি থেকে আগত ইরান, তুরান, আফগান এই সমস্ত লোকদের বংশধর। কেউ যদি নদীতে ঝাঁপ দেয়, স্রোতস্বিনী নদীতে, তাহলে সে কোথায় যাবে সে কেউ জানে না। আমি অনুবাদটা ওইভাবে করি যে কে কি প্রকাশ করলো না করলো জানি, আমার কাছে ভালো লাগছে, আমি এটা অন্যদের কাছে আমার মতো করে উপস্থাপন করবো, এই জন্য আমি অনুবাদটা করি। বাঙালি মুসলমানের উৎপত্তিকে এটা যদি কেউ জানতে চায়, কেউ যদি আগ্রহ হয়, তাহলে আপনাকে এই বইটা পড়তেই হবে। এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যত আলোচনা হবে, যত বই লেখা হবে, এই বইটার উল্লেখ থাকবেই। শিক্ষার বাহন কি ছিল? শিক্ষার বাহন মূলত ছিল ফার্সি। আমি আসলে এগুলো তথ্য সংগ্রহের জন্যই আমি বইগুলো অনুবাদ করছি। জ্ঞান অর্জন করুন, বই পড়ুন, এবং বই পড়লে যেটা হবে যে নিজেকে জানো। হাসান শরীফ, মোহাম্মদ হাসান শরীফ হিসেবে লেখক, অনুবাদক, সাংবাদিক পরিচিত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা আশা করি ভালো আছেন। অনেক বছর ধরে লেখালেখি করছেন। লেখালেখি করে মূলত আপনি কি মজা পান? লেখালেখি করি আসলে নিজেকে প্রকাশ করার জন্য। আমি যেটা জানি বা যেটা জানতে চাই সেটাই আমি লিখি। যতটুকু লিখি তার চেয়ে বেশি পড়তে হয়। এই পড়াটা, আগ্রহটা, জানার আগ্রহ থেকে আমার আসলে লেখালেখির সূচনা। অনেক কিছু না যেখান থেকে আমি অর্থ কামাবো, বিশাল কিছু করবো, এরকম না। আমি চাই আমি জানতে গিয়েই আমি আসলে বই লিখতে গিয়ে অনেক কিছু জেনেছি, এই জন্যই আমি বই লিখি। ধন্যবাদ আপনাকে, আসলে অসাধারণ একটি কথা বললেন। সম্প্রতি আপনার একটা অনুবাদ গ্রন্থ বের হয়েছে, বাংলার মুসলমানের উৎস, হাকিকতে মুসলমানি বাঙ্গালা, দি অরিজিন অব দ্য মুসলমান অব দি বেঙ্গল। খন্দকার ফজলে রাব্বির ফার্সিতে লেখা বই ইংরেজি থেকে আপনি অনুবাদ করেছেন। সম্ভবত ইংরেজিও উনি নিজেই করেছেন, নাকি আর কেউ করেছেন? আপনি কি সূত্র পেয়েছিলেন? জি, উনি লিখেছেন যে উনি নিজেই অনুবাদ করেছেন কারো সাহায্য নিয়ে, কিন্তু দুটা অংশই উনি নিজেই করেছেন। এই যে খন্দকার ফজলে রাব্বির সময়কাল এবং তার ইচ্ছাগুলো, সে কি জন্য এই বইটি লিখেছেন, আপনি এখানে ডিক্লেয়ার করেছেন। এই বইটি 1895 সালে প্রথম প্রকাশিত হয়েছে, হয়তো সে আরো আগে লিখেছে, কিন্তু আপনি কি একটু বলবেন উনি কেন এই কাজটি করেছিলেন? তখন আসলে 1895 সাল বইটি লেখার হলো, তার আগ দিয়ে একটা ব্রিটিশ আমলের যা আদমশুমারি রিপোর্টটা প্রকাশিত হয়েছিল। ওই ইয়েতে বলা হয়েছিল যে বাঙালির যে বাংলার মুসলমানরা হলো নিম্ন সম্প্রদায় থেকে উদ্গত, কিন্তু উনি ছিলেন অভিজাত একটা পরিবারের সন্তান এবং অভিজাতের গর্বে গর্বিত। উনি এটার প্রোটেস্ট করলেন। উনি বললেন যে না, এখানকার যে মুসলমান তারা হলো বিদেশি থেকে আগত ইরান, তুরান, আফগান এই সমস্ত লোকদের বংশধর। উনি এই জিনিসটা প্রকাশ করার জন্য, এই জিনিসটা জানানোর জন্য, আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য প্রথম বইটা প্রমাণ করতে পেরেছেন এখানকার সবাই ইরান, তুরাক থেকে আসা। হ্যাঁ, ওনার কাছে যে তথ্য প্রমাণ ছিল তার আলোকে উনি চেষ্টা করেছেন। এখানে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, ওনার আলোকে সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তাহলে তো জনসংখ্যা খুব বেশি ছিল না? না, জনসংখ্যা অবশ্যই ছিল। উনি যে যুক্তিটা দিচ্ছেন যে 5টা যদি ব্রাহ্মণ ফ্যামিলি যদি আজকে পুরো বাংলাদেশে এত সংখ্যক হিন্দু হইতে পারে, তাহলে এখানে হাজার হাজার যে মুসলমান আসলো বিদেশ থেকে, ইরান, ইরাক, তুরান, উত্তর ভারত থেকে, তাদের বংশধররা গেল কোথায়? এরকম না তারা বংশধর অন্য কোথাও গেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। তারা এখানে রয়ে গেছে, তাদের সত্যটা কোথায়? উনি সুলতান ইলিয়াস শাহর উদাহরণ দিচ্ছেন। ইলিয়াস শাহ প্রথমবার যখন বহিষ্কৃত হলেন, তখন তারা বাংলার প্রাণন একবারে তৃণমূল পর্যায়ে চলে মিশে গেছিলেন, তাদেরকে সেখান থেকে খুঁজে আনতে হয়েছে। উনি এই সমস্ত প্রমাণ হাজির করছেন। ওনার সীমাবদ্ধতা আছে, কিন্তু উনি চেষ্টা করেছেন যে এই জিনিসটা তুলে ধরা। অদ্ভুত একটা জিনিস আমি মিল পাই এখানে। উনি মুর্শিদাবাদে বসে লিখেছেন, উনি বাংলায় ছিলেন না, কিন্তু বাংলার একটা অঞ্চল হচ্ছে চট্টগ্রাম। ওনার সমসাময়িক একজন মৌলভী আলী আহমদ, সৈয়দ আলী আহমদ, যিনি চট্টগ্রাম স্টেটের হামিদুল্লাহ খানের সহপাঠী ছিলেন। হামিদুল্লাহ খান নিজেই যদি এটা লিখে না যেতেন, হয়তো মৌলভী আলী আহমদ বা সেই মৌলানার কথা জানাও যেত না। হামিদুল্লাহ খানের কথা থেকে দেখা যায় উনি মুর্শিদাবাদের সবচেয়ে বড় মাদ্রাসার হেড মোদারেস ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি এই মৌলানা আলী আহমদ সাহেব সৈয়দ সুলতানের পরবর্তী বংশধর। তার মানে সৈয়দ সুলতান আবার সিলেট, সৈয়দ সুলতানের বড় সন্তান চট্টগ্রামে চলে এসেছিলেন। চট্টগ্রামে আরো অনেক পীর বুজুর্গ আছে। তাহলে চারিদিক থেকে বাংলায় বা বৃহত্তর বাংলায় আসলে একদিক থেকে কোনো মুসলমান আসেনি। এই যে আপনি যার কথা বললেন খন্দকার ফজলে রাব্বি, তার কথায় এটা প্রমাণিত হয়। আপনি এর আগে আরেকটি বই লিখেছেন, বাংলাদেশি ইসলাম তত্ত্ব ও বাস্তবতা। সেই বইটি
অনেক বছর আগে প্রকাশিত হয়েছে। সেই বইয়ের সূত্র ধরে কি আপনি সেই উৎস সন্ধানে আসলেন? আসলে উৎস সন্ধান করতে গিয়ে এই বইগুলোর আমি ঠিকানা পেয়েছি। এটা আমার এই বই যে ব্যাপারটা হলো যে আলকেমিস্ট বইতে আমি পড়েছিলাম যে কেউ যদি নদীতে ঝাঁপ দেয়, স্রোতস্বিনী নদীতে, তাহলে সে কোথায় যাবে সে কেউ যাচ্ছে বলছি যে কোথায় যাবে। আমি বললাম যে মনের আনন্দে, জানার আনন্দে আমি লিখি। আপনি সম্ভবত এটার অনুবাদও করেছেন? জি, অনুবাদও করেছি। আমি অনুবাদটা ওইভাবে করি যে কে কি প্রকাশ করলো না করলো জানি, আমার কাছে ভালো লাগছে, আমি এটা অন্যদের কাছে আমার মতো করে উপস্থাপন করবো, এই জন্য আমি অনুবাদটা করি। হাসান শরীফ, আসলে আমরা এখন বাংলার মুসলমানের উৎস সন্ধানে খন্দকার ফজলে আব্বির ক্রিটিক্যালি যদি আপনি ওনার জিনিসগুলো আজকের প্রেক্ষাপটে, ভারতবর্ষ ভাগ হয়ে গেছে বা অবিভক্ত বাংলাও এক জায়গায় নেই, কিন্তু মুসলমানরা এখনো আছে যার যার জায়গায়, কিন্তু অতীতকে তো আমরা ভুলতে পারি না। এই দৃষ্টিতে, এই প্রেক্ষাপটে আপনার এই বইগুলো গুরুত্বটা কি আমাদেরকে একটু বলবেন? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যেটা ভিন্ন জিনিস। আমরা যে বাংলা ভাগ বা ভারত ভাগ বা পাকিস্তান ভাগ, সেগুলো ছিল রাজনৈতিক ব্যাপার, কিন্তু আমাদের সামাজিক ব্যাপার, আমাদের পারস্পরিক মেলামেশার ব্যাপার, আমাদের জনগণ থেকে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো অটুট আছে সব জায়গায়। কিন্তু একই জিনিস, ওখানে যে নির্যাতিত বাংলাদেশেও সে নির্যাতিত হতে পারে, ওখানে যে সুবিধাভোগী এখানেও সুবিধাভোগী হতে পারে, এটার সাথে রিলেটেড না। আর উনি তো মুর্শিদাবাদে যখন লিখছেন তখন তো এটা অখণ্ড বাংলা ছিল, তখন যে বাংলা বিভক্ত হবে এটা তো কল্পনার মধ্যেও ছিল না। হয়তো দেখা যাচ্ছে যে ইতিহাস যদি অন্যরকম হতো, যে 47 সালের যে যারা নেতারা দেশ ভাগ করলেন তারা যদি অন্যরকম একটা রাজনৈতিক সমঝোতা পৌঁছতে পারতেন, আমাদের ইতিহাসটা অন্যরকম হতো, রাজনৈতিক ইতিহাসটা অন্যরকম হতে পারতো। কাজে এটা নিয়ে এখন এই রিলেটেড গুলো, এটাই জন্য বাংলাদেশের মুসলমানদের উৎসটা কি, এটা কিন্তু একটা এখনো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং বাংলাদেশ, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাঙালি মুসলমানের উৎপত্তিকে এটা যদি কেউ জানতে চায়, কেউ যদি আগ্রহ হয়, তাহলে আপনাকে এই বইটা পড়তেই হবে। এবং বাংলাদেশে যে সমস্ত লোকেরা বাংলাদেশের মুসলমানদের উৎস নিয়ে আলোচনা করছেন, রিচার্ড মিটন, তারপরে অসীম রায়, তারা কিন্তু এই বইটার রেফারেন্স দিতে বাধ্য হয়েছেন। এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যত আলোচনা হবে, যত বই লেখা হবে, এই বইটার উল্লেখ থাকবেই। এই জন্য বইটা খুব আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটার তথ্যটা আরো হাল লাগে, তো অনেক তথ্য রিচার্ড মিটনের কাছে ছিল, অসীম রায়ের কাছে আছে, কিন্তু তারপরেও কিন্তু এই বইটা প্রাসঙ্গিক। এবং যতদিন বাঙালির মুসলমানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকবে, ততদিন এই বইটা আসবে সামনে আলোচনা। আমরা সম্প্রতি জানতে পেরেছি সেদিন চৌধুরী মুফাত আহমদ সাহেব সহ আমাদের সৌমিত্র দস্তিদার সহ আমরা এই বইটির মোড়ক উন্মোচন করেছিলাম। আমাদের অনেক প্রকাশকরা ছিলেন, মোহাম্মদ ওহিদুল আলম যিনি আপনার এই বইটার সম্পাদনার সাথে ছিলেন, তিনিও ছিলেন। তখন আলোচনাতে আসলো চৌধুরী মুফাত আহমেদ, যিনি পাবন্দিক ইংরেজি সাহিত্যের ছাত্র, সিলেট বাড়ি, সাহিত্য মুসলিম সাহিত্য পরিষদের এই মুসলিম চৌধুরীর সন্তান। তিনি জানালেন সেদিন আমাদেরকে রহমান সোবহানের দাদা এই খন্দকার ফজলে রাব্বি। এখন এই যে ফজলে রাব্বি সাহেব বাংলার মুসলমানের উৎসের বইটা লিখে গেলেন, এবং উনি কি এই জিনিসটা প্রমাণ করে দিতে পেরেছেন যে এই বাংলায় মুসলমানরা কতভাবে কোত্থেকে এসেছিল, তারা কি জন্য এসেছিল? না, উনি কিন্তু ওইভাবে কত ঠিক কত 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 পার্সেন্টেজ আছে এই প্রমাণ। তারা তো কোনো কিছু করে খাইতো, হ্যাঁ, পেশা ছিল। উনি প্রমাণ করেছেন যে তারা সারা বাংলাদেশে ছড়ায় পড়েছিল, এবং যত বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কাজ করে, কেউ সিপাহ সালার ছিলেন, কেউ প্রশাসনে কাজ করতেন, কেউ বিচার বিভাগে কাজ করতেন। অর্থাৎ তারা সারা দেশে ছড়ায়। শিক্ষার বাহন কি ছিল? শিক্ষার বাহন মূলত ছিল ফার্সি। কিন্তু তারা জ্ঞান অর্জনে কত দূর ছিল? জ্ঞান অর্জনে ওই সময় যে সমসাময়িক যে বিশ্বের সাথে তার তাল মিলিয়ে চলতেন। ওই সময় ভারতবর্ষ কিন্তু ছিল মোগল আমলে বা তার আগের আমলে ভারতবর্ষ তখন সারা বিশ্বের আধুনিক সময়ে ছিলেন বলে এই বাংলায় শিক্ষা দীক্ষায় উচ্চতর জিনিসটা অতীতেও ছিল। অবশ্যই উচ্চতর অতীত ছিল, এবং যে পরিমাণ শিক্ষা বিষয় মাদ্রাসার বলে যে আমরা টিটকারি করি সেটা কিন্তু ঠিক না। মাদ্রাসার মাধ্যমেই তখনকার মাদ্রাসার সিস্টেমটা ছিল বিশ্বের সর্বাধুনিক সিস্টেম, এবং সেখানে সবকিছু আধুনিক যত বিজ্ঞান আছে সেই বিজ্ঞানের প্রয়োগ করা হতো, শেখানো হতো। এবং এই জন্য তো তাজমহল বলেন বাবা আমাদের লালকেল্লা, এটা তো বাইরের ইঞ্জিনিয়াররা করে নাই, এখানকার লোকজন করছে। কাজে তাদের শিক্ষার মানটা কত উন্নত পর্যায়ে ছিল বলে তারা এই সমস্ত স্থাপনাগুলো করতে পারছিলেন। এই ক্ষেত্রে তাইলে এই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে আমরা ভাবছি, সেই বাংলাদেশের ভবিষ্যৎ ভাবতে গেলে এই বইটি এবং অতীতের মুসলমানরা শিক্ষায় দীক্ষায় কত অগ্রসর ছিল
সেই জিনিসটা কি সামনে আনা দরকার? অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কিন্তু সেটাকে তো আমরা অনেকে জঙ্গিবাদ, মৌলবাদ হিসেবে ট্রিট করতেছি। এটার সাথে জ্ঞানের সাথে, জীবন যাপনের সাথে, জীবন সংস্কৃতির সাথে যেন কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই আমাদের। তখন কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? কখনো কখনো মুসলিম শাসন আমলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। কেন হয়নি? কারণ ব্যবস্থাটা এরকম ছিল, সাম্প্রদায়িক দাঙ্গার কথা কেউ চিন্তাই করতে পারেনি। এটা তো একটা বড় ধরনের সেকুলার স্টেট যদি আমরা বলি আধুনিক পরিবেশে, সেরকম একটা রাষ্ট্র ছিল। ব্রিটিশ ভারত এসে আমাদেরকে পিছিয়ে দিলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পিছিয়ে দিচ্ছে, অনেক কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে। পৃথিবীর আরো অনেক দেশ তো পিছিয়ে আছে, যেখানে যায়নি। হ্যাঁ, যেখানে যায়নি সেখানে পিছিয়ে আছে। না, বাংলাতে ওদের অপশাসন অর্থ ছিল এখান থেকে সম্পদ আরোহণের যতগুলো কৌশল আছে সকল বৈজ্ঞানিক ভাবে সেগুলি ইমপ্লিমেন্টেশন করে আমাদেরকে শাসন করছে। এখানে তো উন্নত সভ্যতা দিবে এই জিনিসটা আমাদের ফাঁকা এলাকা ছিল না। ইংরেজরা যখন দেশে আসে তখন এটা ফাঁকা, এখানে একটা পরিপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো এখানে ছিল। আচ্ছা, আপনি আরেকটা কথা কি বলবেন, বাংলাদেশে ইসলাম বা এই ভূখণ্ডে ইসলাম আসার আগে কারা ছিল এবং তাদের মধ্যে পরিবর্তনের দুই একটা ইঙ্গিত দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। দেশে ঠিক প্রতিটা এলাকা থেকে মানুষজন এখান থেকে আসছে সেই সুপ্রাচীন কাল থেকে। এবং যদি আপনি বলি যে ওই ফেরেশতার যে একটা তালিকা দিচ্ছেন যে হযরত নূহ বংশধররা আসছে, এই কথাটা ওই বইতে আছে যে নূহ ইসলামের যে তৃতীয় প্রজন্মের বংশধর ওই উপমহাদেশে এসেছিলেন। আর কার কার বংশধর আসছে? বিভিন্ন, এখানে তো রবীন্দ্রনাথ বলছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী খুন এসব এই এলাকায় আসছে। এবং বাংলাদেশের অবস্থানটা কোথায়? সব নদীগুলো, হিমালয়ের নদীগুলো এখানে আসছে, পলিমাটি জমছে এখানে। এই পলিমাটি থেকে এই ধর্মটা, এই জাতিটা সৃষ্টি হয়েছে। এবং আমরা সব ধর্মগুলো এলাকা একসাথে একত্রাবদ্ধ করি। এখানে কোনো একটা ধর্মের কোনো সীমাবদ্ধতা, একটা ধর্মের প্রাধান্য থাকতে পারে, কিন্তু সবার আমরা সংস্কৃতিকে আমরা লালন করি। আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে, 19 শতকের যে নবজাগরণ হলো সেখানে মুসলমানদের অবস্থানটা কোথায় ছিল? বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা সেটা মুসলমানদের অংশগ্রহণ থাকার কথা না, থাকতেও পারে যে পরিস্থিতি। মুসলমানরা তো বাংলাকে ভালোবেসেছে। অবশ্যই বাংলাদেশ এবং প্রথম বলেছে আমি বাংলাকে ভালোবাসি। অবশ্যই বাংলাটাতে তারা থেকে তারা কিন্তু উর্দু পারছে, সেটা তো আরো আগের কথা। আপনি যে গল্পটা বলছেন যে সময়টা, শাহ মোহাম্মদ সগীরের গল্প কিন্তু আরো আগে। তাহলে বাংলাদেশ ভালোবাসছে এবং এই দেশ বাংলা ভাষা এবং ফার্সির সাথে একটা সম্পর্ক ছিল, অবশ্যই ছিল। এবং এটাকে বিরোধপূর্ণ দেখা যায় না। ভবিষ্যতে আপনি কোনো কাজ করবেন? অবশ্যই কাজ করবো এবং আমাকে টেনে নিয়ে যাবে। আমার মনে হয় আমাদের গল্প চলমান থাকা দরকার। হাসান শরীফ, মোহাম্মদ হাসান শরীফ, আপনি সাংবাদিকতা করেন, আপনি শুধু জ্ঞান অর্জনের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যারা আপনাকে শুনতে চাই, আপনার বই পড়তে চাই, তাদের জন্য আরো অনেক সুসংবাদ আছে জানি। আপনি 100 সেরা ক্রীড়াবিদ লিখেছেন, আপনি মোগল সাম্রাজ্যের খণ্ডচিত্র লিখেছেন, অনেক বই লিখেছেন। এই বইয়ের পাশাপাশি আমরা জানতে চাইবো আপনার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আমি বাঙালি মুসলমানের উৎপত্তি নিয়ে আরো কিছু কাজ করবো। প্রথম আরো কয়েকটা অনুবাদ আমার হাতে আছে। সেই অনুবাদগুলো করার পরে অসীম রায়ের বইটাও অনুবাদ করবো। অনুবাদ করার পর আমি মৌলিক বই লেখার দিকে করবো। আমি আসলে এগুলো তথ্য সংগ্রহের জন্যই আমি বইগুলো অনুবাদ করছি। হাসান শরীফ কি নিয়ে কাজ করছে? আমরা মৌলিকত্বের দিকে আমাদের অবশ্যই যেতে হবে। ওই দিক থেকে আমরা বলবো আমাদের মাটির সাথে, মানুষের সাথে, জনতার সাথে, বর্তমান সময়ে যেই ছাত্র জনতার বিপ্লব হলো তার সাথে আমাদের মৌলিকত্ব খোঁজার একটা যোগসূত্র আছে। আপনি শেষে কি বলবেন? আমি সবাইকে বলবো যে জ্ঞান অর্জন করুন, বই পড়ুন এবং বই পড়লে যেটা হবে যে নিজেকে জানুন, আমাদের উৎসটাকে জানুন এবং মৌলিক ইতিহাস জানুন। মৌলিক ইতিহাস জানলে আমরা বাকিটুকুই পড়বো। কার বই পড়তে হবে সেটা না, আপনি বই পড়ুন, যারই বই হোক বই পড়ুন এবং দেখবেন যে চিন্তাটা মাথাটা খোলা রেখে বই পড়ুন। আমরা আসলে সুপ্রকাশ রায়কেও পড়া দরকার। হ্যাঁ, সবাই বিদ্রোহ না পড়লে আমরা আমাদের অতীতকে চিনবো না, আমরা তিতুমিরকে চিনবো না, মানে সবাইকে নিয়েই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন হয়েছিল সেটাও আমাদের বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।